আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। শুরুতেই জানাবো 23 দিনে 224 বার গাজার আবাসিক এলাকায় দখলদার ইসরায়েলের ব্যাপক বোমা হামলা। গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে প্রতিনিয়তই বাড়ছে দখলদার ইসরায়েলের হামলা। সম্প্রতি ইসরায়েলের 36টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে হামলার বেশিরভাগেরই টার্গেট ছিল নিরীহ ফিলিস্তিনি নারী এবং শিশু। মোট কথা, দখলদার ইসরায়েল ফিলিস্তিনকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। এরপর জানাবো ফিলিস্তিনি 9 বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। ইসরায়েলি সামরিক কারাগার থেকে মুক্তি পেয়েছেন গাজার 9 জন ফিলিস্তিনি বন্দী। তাদের মধ্যে গাজার দেইর এল বালাহের আল আকসা মার্টিস হাসপাতালে পৌঁছেছেন তারা। আজ এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইসরায়েল কিভাবে এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো? মধ্যপ্রাচ্যে মুসলিমের দেশগুলোর মাঝখানে ছোট একটি দেশ ইসরায়েল 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের। তখন থেকেই ইসরায়েল শুধু টিকেই থাকেনি, বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে। কিভাবে মুসলিম দেশের মাঝখানে এই ইহুদি রাষ্ট্রের জন্ম হলো এবং কিভাবেই বা ইসরায়েল এত শক্তিশালী হলো, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনে ভারতীয় দূতাবাস অভিযোগ করেছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। এবং সর্বশেষ জানাবো ফিরে এলেন আবু সাইদ মুগ্ধসহ 24-এর বীরেরা। নতুন বছর নতুন বাংলাদেশ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সর্বপ্রথম ড্রোন শো প্রদর্শিত হয়। এই ড্রোন শোতে 24-এর বীরদেরকে দেখানো হয়েছে। ঢাকার আকাশে দেখা গেল ছাত্র জনতা আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ এবং 2024-এর বীরেরা পায়রার খাসা ভাঙা থিং এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা ছবি। সোমবার সন্ধ্যা 7টায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই ড্রোন শোর আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 23 দিনে 224 বার গাজার আবাসিক এলাকায় ইসরায়েলের হামলা। গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে প্রতিনিয়ত বাড়ছে দখলদার ইসরায়েলের হামলা। সম্প্রতি ইসরায়েলের 36টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলাই নারী এবং শিশুদের টার্গেট করে করা হচ্ছে। এছাড়াও 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন এবং শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি হামলায় প্রায় 224টি ঘটনা ঘটেছে। আর জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয়। সূত্র এএফপি। গাজা নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে শামদাসানি আরও বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে লোকজন নিরন্তর ও জোরপূর্বক স্থানান্তর করা হচ্ছে। তিনি বলেন, সামগ্রিকভাবে আমাদের অফিসের নথিভুক্ত তথ্য অনুসারে মৃত্যুর একটি বড় অংশ নারী এবং শিশু। সে সময় এই কর্মকর্তা দেইর আল বালাতে আবু
ইসা পরিবারের কথা উল্লেখ করেছেন। তার তথ্য অনুযায়ী একটি আবাসিক ভবনে ৬ এপ্রিল একটি মেয়ে, ৪ নারী এবং একটি ৪ বছর বয়সী ছেলে নিহত হয়েছে বলে জানা গেছে। উচ্ছেদের বিষয়ে তিনি আরও লিখেছেন, ইসরায়েলের সামরিক আদেশে বেসামরিক নাগরিকরা খান ইউনুস শহরে আল মাওয়াশি এলাকায় আশ্রয় নেয়, কিন্তু সেই এলাকার তাঁবুতেও হামলা অব্যাহত ছিল। ১৮ মার্চ থেকে এই ধরনের অন্তত ২৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এরপর সামদাসানি ইসরায়েলি সেনাবাহিনী ৩১ মার্চের একটি আদেশের কথা উল্লেখ করেছেন। সেখানে গাজার প্রাণকেন্দ্র রাফা শহরে বড় আকারে স্থলাভিযান শুরু হয়। ইসরায়েলের বাস্তুচ্যুতির বিষয়টি নিন্দা জানিয়েছে সামদাসানি। আরও বলেছেন, অধিকৃত অঞ্চলের মধ্যে বেসামরিক জনসংখ্যাকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করা জোরপূর্বক স্থানান্তরের সমান। বিষয়টি চতুর্থ জেনেভা কনভেনশনের একটি গুরুতর লঙ্ঘন এবং এটি মানবতাবিরোধী অপরাধে সংযুক্ত। ফিলিস্তিন নয়বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। ইসরায়েলি সামরিক কারাগার থেকে মুক্তি পেয়েছেন গাজার ৯ জন ফিলিস্তিনি বন্দী। তাদের মধ্যে গাজার দের এল বালাহের আল আকসা মার্টিসহ হাসপাতালে পৌঁছেছে। আজ এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার সংবাদদাতা জানিয়েছে, বন্দীদের ইসরায়েলি কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ICRCর কাছে হস্তান্তর করেছে। যুদ্ধ হওয়া শুরুর পর থেকে নির্বিচারে গাজা থেকে গ্রেপ্তার করা হয়েছিল হাজার হাজার ফিলিস্তিনি বাসিন্দাকে। অনেকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে রাখা হয়েছিল। ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার হয়েছে অনেক বন্দী। এদিকে গাজা ইসরায়েলি অবিরাম গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। দক্ষিণে খান ইউনুসের বেশ কয়েকটি এলাকায় কামান এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইসরায়েলি বাহিনী গাজা শহরে আল আহলি আরব হাসপাতালে বোমা হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে মৃত্যু হয়েছে একটি ফিলিস্তিনি শিশুর। হাসপাতালে হামলার পর বিশ্বব্যাপী নিন্দা বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০,৯৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে ১,১৬,১৫৬ জন ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার লোককে মৃত ধরে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১,০০০ এর বেশি বলে জানিয়েছে। ইসরায়েল কিভাবে এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হল? মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল ১৯৪৮ সালে ১৪ মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের। তখন থেকে ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি, বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে। এরপর থেকে ইসরায়েলি রাষ্ট্র হিসেবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে, অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ হয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের ইহুদি হোক না কেন। ৭৭ বছর বয়সে বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতিবিদ বা সমসাময়িক দিক দিয়ে বিশ্বের একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল। এটা সম্ভব হওয়ার পেছনে কাজ করছে বেশ কয়েকটি বিষয়। প্রথমত, পশ্চিমা সাহায্য। ইসরায়েলের এতটা শক্তির পেছনে পশ্চিমা বিশ্ব, বিশেষত আমেরিকার একটা বড় অবদান রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তায় সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের জন্মলগ্ন থেকে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন অঞ্চলটিতে ৪০০ বছরের অটোম্যান সাম্রাজ্যের অবসান ঘটিয়ে ঔপনিবেশ গড়েছিল ব্রিটিশরা। ফ্রান্সও এর মাঝে ছিল, যদিও এই অঞ্চলটি সমঝোতার ভিত্তিতে ব্রিটেন শাসনের অংশ। ইহুদিদের নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি প্রাথমিকভাবে এসেছিল ব্রিটিশ সরকারের তরফ থেকেই। তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনি ভূখণ্ডে আসতে শুরু করে। এ নিয়ে আরব এবং ইহুদিদের দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। ফিলিস্তিন ভূখণ্ডে তখন মুসলিম ছাড়াও খ্রিস্টানরা বসবাস করত। ইহুদিদের বসতি গড়ে তোলার প্রেক্ষাপটে আরবরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই বিক্ষোভ দমনে ব্রিটেন নির্যাতন চালায়
চালায় এবং আরবদের উপর। পরবর্তী ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সঙ্গে ছিল ফ্রান্স এবং ব্রিটেন। মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদ আলী বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শুধুমাত্র ইসরায়েল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং সেই গণতন্ত্রকে সমর্থন দেয় ফ্রান্স এবং ব্রিটেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়। ইসরায়েল রাষ্ট্রের যেদিন প্রতিষ্ঠা হয় ঠিক সেদিনই স্বীকৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে। আজ টুইটার পোস্টেই দাবি করেছে কিয়েভ। ইউক্রেনে ভারতীয় দূতাবাস অভিযোগ করেছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়েছে। এই হামলায় শিশু বৃদ্ধদের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়েছে। ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে, কিয়েভে একটি স্কুল ও কোম্পানির গোদাম ধ্বংস করেছে। এখানে বৃদ্ধ এবং শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।